আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং থেকে অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপাস এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান করব, যে প্রশ্নটা 2018 সালে বিবিএ অনার্স এবং ডিগ্রি থার্ড ইয়ারে এসেছিল। যারা ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা দিবা অথবা ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিবা 15 সেপ্টেম্বর থেকে, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুবই উপকৃত হবে। চলো আমরা শুরু করি। আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি, প্রবলেম নাম্বার 1, দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য বুকস অফ দ্য পদ্মা লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2018। যে প্রশ্নটা 2018 সালে এসেছিল বিভিন্ন পরীক্ষায়। এখানে আমরা দেখছি প্রথমে পারচেস অফ র মেটেরিয়ালস দেওয়া আছে, আমাদের ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে, স্টক অফ র মেটেরিয়ালস ওপেনিং দেওয়া আছে, স্টক অফ র মেটেরিয়ালস ক্লোজিং দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে ওপেনিং, ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে এন্ডিং, স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে ওপেনিং এবং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে ক্লোজিং, সেলস দেওয়া আছে, ফ্যাক্টরি র্যান্ড অ্যান্ড পাওয়ার দেওয়া আছে, ইনডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে। এরপরে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেওয়া আছে, ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে, সানডে ফ্যাক্টরি এক্সপেন্স দেওয়া আছে, সেলম্যান স্যালারিজ অ্যান্ড কমিশন দেওয়া আছে, অফিস রেন্ট দেওয়া আছে, সানডে অফিস এক্সপেন্স দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে এবং ক্যারিজ আউটওয়ার্ড দেওয়া আছে। এই প্রশ্নগুলো আমাদের অঙ্কের ভিতরে দেওয়া আছে। এখন আমাদের করণীয় বিষয়টা কি? আমাদের করণীয় হচ্ছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ কস্ট শিট শোয়িং দ্য নেট প্রফিট অর লস। একটা কস্ট শিট তৈরি করে সেখান থেকে আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করব। তো কস্ট শিট তৈরি করার জন্য আমরা যে কাজগুলো করতে হয়, কস্ট শিটের যে তালিকাটা, সেই তালিকাটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো কস্ট শিটের আমরা একটা তালিকা করেছি এখানে পদ্মা লিমিটেডের জন্য এবং ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। এখানে আমরা অ্যাকাউন্টস টাইটেল দিয়েছি, টাকার কলাম দিয়েছি 3টা। আমরা জানি কস্ট শিট শুরু করার সময় প্রথমে যে অ্যাকাউন্টসটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে স্টক অফ র মেটেরিয়ালস ওপেনিং। স্টক অফ র মেটেরিয়ালস ওপেনিংয়ের সাথে আমরা যোগ করি পারচেস অফ র মেটেরিয়ালস, অর্থাৎ কাঁচামাল ক্রয়টা আমরা যোগ করি। তাহলে আমাদের প্রশ্নে স্টক অফ র মেটেরিয়ালস কোথায় আছে আমরা খুঁজে নিব। এই যে স্টক অফ র মেটেরিয়ালস, এই যে স্টক অফ র মেটেরিয়ালস দেওয়া আছে 1,21,000 টাকা। এরপর আমরা দেখছি পারচেস অফ র মেটেরিয়ালস দেওয়া আছে 1,68,000 টাকা। এই ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালসের সাথে পারচেস অফ র মেটেরিয়ালসটা আমরা যোগ করব। যোগ করে আমরা এন্ডিং স্টক অফ র মেটেরিয়ালসটা মাইনাস করলে আমরা পেয়ে যাব র মেটেরিয়াল ইউজড। ওকে, তাহলে আমরা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালসের সাথে পারচেস অফ র মেটেরিয়ালস যোগ করেছি, যোগ করে আমরা পেয়েছি 2,89,000 টাকা এবং এই জায়গা থেকে আমরা লেস দিয়েছি কস্ট অফ র মেটেরিয়ালস এন্ডিং অথবা ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস 80,000 টাকা। এটা মাইনাস করে আমরা পাচ্ছি র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামাল ব্যয়। এই ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের পরে আমরা কিছু প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। ডিরেক্ট নামে যত প্রত্যক্ষ খরচ আছে, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্স, চার্জেবল এক্সপেন্স, ডেলিভারি এক্সপেন্স, এই খরচগুলো আমরা যোগ করব। তাহলে আমাদের প্রশ্নে কি খরচগুলো আছে আমরা দেখব একটু। আমাদের প্রশ্নে আমরা এই যে ডিরেক্ট এক্সপেন্স বা ডিরেক্ট ওয়েজেস নামে একটা খরচ আমরা এখানে পেয়েছি 16,000 টাকা। এই তালিকায় আমরা দেখছি না ডিরেক্ট এক্সপেন্স। পরবর্তী তালিকা আমরা দেখি, এখানে একটা ডিরেক্ট এক্সপেন্স আছে 12,000 টাকা। তাহলে দুইটা এক্সপেন্স আমরা পেয়েছি, একটা হচ্ছে ডিরেক্ট ওয়েজেস আর একটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স। এই দুইটা এক্সপেন্স আমরা যোগ করব। এই যে ডিরেক্ট ওয়েজেস লিখেছি আমরা 16,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্স লিখেছি আমরা 12,000 টাকা। এই দুইটা অ্যাকাউন্ট যোগ করে আমরা পাচ্ছি 28,000 টাকা, যেটা আমরা র মেটেরিয়াল ইউজডের সাথে যোগ করলে পাবো প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট হচ্ছে 2,37,000 টাকা। এর পরবর্তী যে কাজগুলো আসে সেটা হচ্ছে আমাদের পরোক্ষ কিছু খরচ আমরা লিখবো, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড শিরোনামে। তো ফ্যাক্টরি ওভারহেড শিরোনামে যতগুলো এক্সপেন্স থাকবে সবগুলো এক্সপেন্স ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে আমরা লিখবো ফ্যাক্টরি নামে এবং ইনডিরেক্ট নামে। ফ্যাক্টরি নামে ইনডিরেক্ট নামে যতগুলো এক্সপেন্স থাকবে সবগুলো আমরা ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে লিখবো। তাহলে আমাদের প্রশ্নে কী কী আছে আমরা একটু দেখব। এই যে ফ্যাক্টরি র্যান্ড পাওয়ার আমরা একটা পেয়েছি। এরপরে আমরা ইনডিরেক্ট ওয়েজেস নামে একটা এক্সপেন্স আমরা পেয়েছি। এই দুটো হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। আমরা পরের তালিকায় দেখি, এখানে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এখানে ইনডিরেক্টও লেখা নেই, এখানে ফ্যাক্টরিও লেখা নেই, কিন্তু কোনো মেশিনের অবচয়, এটা একটা ফ্যাক্টরি খরচ, কারখানার খরচ, এটা আমরা নিব। ওকে, এরপর আর কি ফ্যাক্টরি আছে, সানডে ফ্যাক্টরি নামে একটা খরচ আমরা এখানে দেখছি। তাহলে 4টা আমরা ফ্যাক্টরি ওভারহেড পেয়েছি। সেলম্যান স্যালারিজ হবে না, অফিস রেন্ট হবে না, সানডে অফিস হবে না, অ্যাডভার্টাইজমেন্ট হবে না, ক্যারিজ আউটওয়ার্ড হবে না। তাহলে এই যে সানডে ফ্যাক্টরি এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন প্ল্যান, এরপরে আমরা পেয়েছি এখানে
ফ্যাক্টরি র্যান্ট, পাওয়ার এবং ইনডিরেক্ট ওয়েজেস, এই খরচগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। এই খরচগুলো আমরা ফ্যাক্টরি ওভারহেডের শিরোনামে বসাবো। এই ফ্যাক্টরি র্যান্ট, পাওয়ার লেখা হয়েছে 10,000, ইনডিরেক্ট ওয়েজেস লেখা হয়েছে 5,000 এবং ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেখা হয়েছে 4,000, ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেখা হয়েছে 4,000। এর পরবর্তী আমাদের আরেকটা খরচ আমরা দেখছি সানডে ফ্যাক্টরি এক্সপেন্স, এটাও ফ্যাক্টরি খরচ। এই 4টা খরচ যোগ করলে পাচ্ছি আমরা 26,000। তাহলে এই টাকাটা আমাদের প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব। এই টাকাটা আমাদের প্রাইম কস্টের সাথে, এই প্রাইম কস্ট 2,37,000 টাকার সাথে আমরা ফ্যাক্টরি নামে যত খরচ আমরা পেয়েছি সকল খরচগুলো আমরা এখানে কি করব, যোগ করব। তাহলে ফ্যাক্টরি খরচ হচ্ছে আমাদের 26,000 টাকা। এই 26,000 টাকা যোগ করলে পাচ্ছি 2,63,000 টাকা। এটা হচ্ছে ওয়ার্ক কস্ট অথবা প্রোডাকশন কস্ট, কারখানার ব্যয় অথবা উৎপাদন ব্যয়। এই কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়ের পরে আমাদের যোগ করতে হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, বিয়োগ করতে হবে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ প্রারম্ভিক চলতি কার্য যোগ হবে এবং সমাপনী চলতি কার্যটা বিয়োগ হবে। তাহলে আমাদের প্রশ্নে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে 24,000 টাকা ওপেনিং, আর ক্লোজিং আছে আমাদের এখানে 30,000। তাহলে ওপেনিংটা আমরা ডিরেক্ট যোগ করব এবং ক্লোজিংটা আমরা ডিরেক্ট মাইনাস করব। তাহলে আমরা এই যে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসটা আমরা লাস্ট কলামে দিয়ে যোগ করেছি এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা আমরা লাস্ট কলামে দিয়ে বিয়োগ করেছি। তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে টাকা পাচ্ছি আমরা 2,57,000 টাকা। এটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদিত পণ্যের ব্যয়। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের পরে তৈরি হবে আমাদের লাগবে ওপেনিং ফিনিশ গুডস। তাহলে আমাদের প্রশ্নে কোথায় ওপেনিং ফিনিশ গুডস আছে আমরা একটু দেখব। এই যে স্টক অফ ফিনিশ গুডস ওপেনিং এবং স্টক অফ ফিনিশ গুডস এন্ডিং, একটা হচ্ছে 28,000 টাকা, একটা 10,000 টাকা। তাহলে ওপেনিংটা প্লাস করব এবং ক্লোজিংটা আমরা মাইনাস করব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, আমরা এই ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বা ওপেনিং ফিনিশ গুডসটা আমরা যোগ করলাম এবং ক্লোজিং ফিনিশ গুডসটা আমরা মাইনাস করলাম। তাহলে পাচ্ছি আমরা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে গেছি 2,75,000 টাকা। এই বিক্রিত পণ্যের ব্যয়ের পরে আমরা যদি পুরো তালিকায় আমাদের প্রশ্নে বিক্রয় দেওয়া থাকে তাহলে একসাথে আমরা প্রফিট সহ তৈরি করে ফেলবো, কস্টশিটটা প্রফিট সহ করে ফেলবো। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বিক্রয় সহ দেওয়া আছে, তাহলে একসাথে আমরা প্রফিট সহ বের করে ফেলতে পারি। এরপরে আমরা এই কস্ট অফ গুডস সোল্ডের পরে আমরা যোগ করব অ্যাট কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্সগুলো কী কী? অপারেটিং এক্সপেন্স হয় একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস ও প্রশাসনিক খরচ, আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স, বিক্রয় ও বন্টন খরচ বা বাজারজাতকরণ খরচ। এই দুইটা খরচের ভিতরে যদি আরও অনেকগুলো খরচ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অফিস অ্যান্ড অ্যাডমিনের শিরোনামের ভিতরে ওই খরচগুলো আমরা লিখব, সেলিং অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে আমরা ওই খরচগুলো লিখব। তাহলে দেখব কোনগুলো আমাদের অফিস সংক্রান্ত খরচ, কোনগুলো আমাদের বিক্রয় সংক্রান্ত খরচ। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের সেলম্যান স্যালারিস, এটা হচ্ছে আমাদের বিক্রয় সংক্রান্ত খরচ, এটা আমরা সেলিং অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে লিখব। অফিস র্যান, এটা অফিস অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সের ভিতরে লিখব। সানডে অফিস অ্যান্ড অ্যাডমিনের ভিতরে লিখব। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ, এটা সেলিং অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে লিখব। ক্যারিজ আউটওয়ার্ড, বিক্রয় পরিবহন, সেলিং অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে লিখব। কারণ বিক্রয় পরিবহন বিক্রয় খরচের সাথে যুক্ত, বিজ্ঞাপন খরচ বিক্রয় খরচের সাথে যুক্ত। ঠিক আছে, সেলম্যান স্যালারিস, এই যে সেলম্যান বলা আছে এখানে, সেলম্যান স্যালারিস বিক্রয় কর্মীর বেতন ও কমিশন, এটা আমরা সেলিং অ্যান্ড মার্কেটিংয়ের ভিতরে লিখব। তাহলে আমরা অফিস পেলাম এখানে অফিস র্যান, আর একটা হচ্ছে সানডে অফিস, এই দুইটা পেয়েছি আমরা অফিস সংক্রান্ত খরচ। ওকে, তাহলে অপারেটিং এক্সপেন্সের ভিতরে আমরা অফিসের ভিতরে লিখব অফিস র্যান 15,000 টাকা এবং সানডে অফিস লিখলাম আমরা 3,000 টাকা। এটাকে আমরা ফার্স্ট কলামে দিয়েছি, যোগ করে এটাকে আমরা সেকেন্ড কলামে নিয়ে আসবো। সেকেন্ড কলামে পেলাম আমরা 18,000 টাকা টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স। এরপরে আমরা সেলিং অ্যান্ড মার্কেটিংটা বসাবো। সেলম্যান স্যালারিস অ্যান্ড কমিশন 9,000 টাকা ফার্স্ট কলামে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 8,000 টাকা ফার্স্ট কলামে, ক্যারিজ আউটওয়ার্ড এটাও লিখবো আমরা ফার্স্ট কলামে। তাহলে এগুলো যোগ করে পেলাম আমরা 37,000 টাকা। এই দুইটা কমার্শিয়াল এক্সপেন্স যোগ করে আমরা টোটাল কমার্শিয়াল এক্সপেন্স পেয়েছি এখানে 55,000 টাকা। 18 আর 37,000 যোগ করলে পেলাম আমরা 55,000 টাকা। তাহলে এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা এই কমার্শিয়াল এক্সপেন্সটা যোগ করলে পাবো টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট পেলাম আমরা 3,30,000 টাকা। এরপরে আমরা দেখব আমাদের প্রশ্নে বিক্রয় দেওয়া আছে, আমাদের প্রশ্নের ভিতরে বিক্রয় দেওয়া আছে। এই যে সেলস দেওয়া আছে 5,60,000 টাকা। সেলস যখন দেওয়া আছে, আমরা যখন টোটাল কস্টও বের করে ফেলেছি তাহলে সেলস থেকে আমরা টোটাল কস্টটা মাইনাস করে আমরা খুব সহজে প্রফিটটা নির্ণয় করতে পারি। ওকে, তাহলে এই যে সেলস আমরা নিচের ঘরে একদম লাস্ট কলামে আমরা লাস্ট এই যে বসালাম এবং
এরপরে আমাদের টোটাল কস্ট আমাদের অঙ্কের ভিতরে বের হয়ে এসেছে। এই টোটাল কস্ট থেকে যদি আমরা টোটাল সেলস থেকে যদি আমরা টোটাল কস্টটা যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রফিট। তার কারণ আমাদের বিক্রয় বেশি, প্রফিট হবে, তাহলে প্রফিট হয়েছে 2,30,000। এটা বিয়োগ করে এই দুইটা ডিফারেন্স করে, সেলস এবং কস্টের ডিফারেন্স করে আমরা প্রফিটটা নির্ণয় করেছি। কারণ প্রফিটটা কিভাবে বের করব, কোনো নির্দেশনা আমাদের এখানে নেই, কোনো পার্সেন্ট দেওয়া নেই। সো এভাবে আমরা টোটাল কস্ট এবং টোটাল সেলসের একটা ডিফারেন্স করে আমরা প্রফিটটা কি করব, নির্ণয় করব। তাহলে প্রফিট হচ্ছে 2,30,000 টাকা। তাহলে 5,60,000 থেকে 3,30,000 বিয়োগ করে আমরা প্রফিট পেয়ে গেলাম 2,30,000 টাকা। এভাবে আমরা পুরো কস্টশিটটা করতে পারি। ওকে, এখানে আমরা কস্টশিটের মাধ্যমে নেট প্রফিট এবং নেট লস ওরা চেয়েছে, কস্টশিটের মাধ্যমে নেট প্রফিট এবং নেট লস চেয়েছে, আমরা প্রফিটটা বের করে নিয়েছি। আশা করি বুঝেছ। এখানে পুরো কস্টশিটটার একটা বেসিক অঙ্ক, এটা একটা বেসিক অঙ্ক, কিভাবে কস্টশিটের কোনটার পরে কোন খরচের পরে কোন খরচ বসাতে হবে সেই বিষয় সম্পর্কে ভালোভাবে এখানে ধারণা দেওয়া হয়েছে। তো আশা করি সবাই বুঝেছ। এই ধরনের বেসিক অঙ্কগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ কস্টশিটটার বেসিক কনসেপ্টটা বোঝার জন্য, অঙ্কটার একটা ধারাবাহিকতা রাখার জন্য এই ধরনের প্রশ্নগুলো করতে হবে। এরপরে আস্তে আস্তে আমাদের একটু কঠিন টাইপের অঙ্কগুলোতে যেতে হবে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।